রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে। আমি যেটি আজকে প্রোগ্রামের হেডিং রেখেছি যে যমুনা অভিমুখে রাজনীতি, ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তা, মোটা দাগে দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই এবং শুরু করতে চাই এই যমুনা অভিমুখে রাজনীতি নিয়ে। আমরা দেখলাম গতকাল বিএনপি এবং আজকে এনসিপি এবং তারপর জামাতে ইসলাম, এই তিনটি দলই দেখা করলো প্রধান উপদেষ্টার সাথে। আমি আপনাদের কাছে শুরুতে একটু মোটা দাগে আপনাদের বিশ্লেষণ জানতে চাই মাসুদ কামাল আপনার কাছ থেকে, যে কি মনে হলো এই বৈঠকগুলো কতটা গুরুত্বপূর্ণ, বা এখান থেকে খুব আলোচ্য কি কি বিষয় আপনি খুঁজে পান গুরুত্ব দেওয়ার মতো? দেখেন, আমাদের দেশে না, গ্রাম দেশে একটা মানে প্রবাদ আছে আর কি, খুবই কথ্য প্রবাদ, যে যা কিছুই করবো আমরা আর মামুরা। হ্যাঁ, তো আমাকে এটা দেখে মনে হচ্ছে এখানে আমরা আর মামুরা হচ্ছে। মানে ইউনূস সাহেব বলতেছেন উনি একটা অসাধারণ ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন। উপহার, আচ্ছা, এই নির্বাচনটা উপহার দেয় কেমন করে ভাই? এটা ওনার পকেট থেকে বের করে দেবেন গিফট? এটা জাতির প্রতি ওনার গিফট? উনি নিজের কি মনে করেন এটা আমি বুঝি না। যখন উপহার দিবেন, দেওয়ার পর উনি সারাক্ষণ বসে আছেন এই তিনটা দল নিয়ে। আমি মানি বিএনপি এবং জামাত দেশের গুরুত্বপূর্ণ দুইটা দল। এনসিপি কোন বিবেচনায় গুরুত্বপূর্ণ ভাই? এই কথাটা আমার একটু বুঝান তো ভাই। ওই যে তারা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা, তারা যদি সম্মুখ সারির নেতা হয়ে থাকে, তারা যদি ছাত্রদের প্রতিনিধি হয়ে থাকে, তাহলে একটা ছাত্র সংসদ নির্বাচনে তারা দ্বিতীয় স্থানে পর্যন্ত থাকতে পারলো না কেন? তেমন স্টুডেন্টরা তাদেরকে তো প্রত্যাখ্যান করছে রে ভাই। ইয়াং জেনারেশন তাদেরকে প্রত্যাখ্যান করছে। শুনেন, আপনার কাছে মনে রাখবেন, কিছুদিন আগে, বছর কয়েক আগের কথা বলি, ইংল্যান্ডে একটা গণভোট হয়েছিল, ব্রেক্সিট যেটা আমরা বলি সবসময়। ওই সময় যে কনজারভেটিভ পার্টি ছিল, সেখানে আপনার ডেভিড ক্যামেরন ছিল তার দেশের প্রাইম মিনিস্টার। ডেভিড ক্যামেরন তার দল কিন্তু এটার পক্ষে যে প্রচারণা করছে তাও কিন্তু না, কিন্তু উনি এটাকে সমর্থন করেছিলেন যে আমরা একসঙ্গে থাকবো ইউরোপের সঙ্গে। গণভোটে হেরে গেছেন, উনি পদত্যাগ করেছেন। কেন করেছিলেন? কারণ ওনার আত্মসম্মান বোধটা কাজ করেছিল, যে আমি যা চেয়েছি তা পাইনি, অতএব আমার ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নাই। এটা ওনারা বুঝতে পেরেছিলেন। ডক্টর ইউনূস বলেন এই ছাত্র হলো তার এমপ্লয়ার। এমপ্লয়াররা কে? তারা পুরো যুব সমাজের প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি। সেই প্রতিনিধি যেই দিন ডাকসু নির্বাচন তাদের ভরাডুবি হইল, 3 নম্বরে হইতে পারে না ভাই, 3 নম্বরে থাকতে পারে নাই। ওই দিন তো ডক্টর ইউনূসের উচিত ছিল যে যাদেরকে আমার এমপ্লয়ার মনে করেছিলাম তাদেরকে তো জনগণ চায় না, তারা তো জনগণের প্রতিনিধি না, তারা স্টুডেন্টদের প্রতিনিধি না, থাকা উচিত না। তাহলে আমি অবশ্য প্রসঙ্গের একটু বাইরে, তবুও একটু জিজ্ঞাসা করি, তাহলে কি এই কারণেই তাদের যে একটা, আপনারাও কিংস পার্টির তকমা সবাই দিচ্ছে মানে এনসিপি কে, সেখান থেকে কি তারা এখন সরে যাচ্ছে? কারণ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা ছিল না, তাদেরকে রেখেই প্রধান উপদেষ্টা বললেন সমস্ত রাজনৈতিক নেতা, সমস্ত জাতি একমত হয়ে এই জুলাই সনদ স্বাক্ষর করছেন। তাদের সমস্ত জাতি মানে আমরা আর মামুরা, এর বাইরে কেউ নাই। আচ্ছা, আপনি আমাকে বলেন আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন, স্থগিত করছেন, ঠিক আছে, আওয়ামী লীগ আসতে পারবে না। তাহলে এটা বললে তো বলবো যে আমার সঙ্গে এই জাতীয় পার্টির একজন প্রতিনিধি আছে, আমি তার পক্ষে বলতেছি। তার পক্ষে না, আমি কিন্তু জাতীয় পার্টি পছন্দ করি না, তার ভূমিকা যেন আমি তার সমালোচনা বহুবার করছি। কিন্তু আপনি আমাকে বলেন জাতীয় পার্টিকে আপনি ডাকলেন না কোন বিবেচনায়, কোন কারণে ডাকলেন না? আপনি এই পার্টিকে নিষিদ্ধ করছেন? করেন নাই তো। স্থগিত করছেন? তাও তো করেন নাই। এটা কিন্তু পলিটিক্যাল পার্টি না, পলিটিক্যাল পার্টি তো। এই পার্টিকে আপনি ডাকলেন না কেন? কারণ এটা আপনার ইচ্ছা, এইটাই আপনার কাছে, এইটাই হলো পক্ষপাতহীন, এইটাই হলো আপনার মানে আপনার কি বলে এটাকে, নির্দলীয় নিরপেক্ষতা। নিরপেক্ষতার এই ডেফিনেশন দিয়ে ভাই চলে না। আপনারা নিজেরা মানে এদের ভাব দেখে মনে হচ্ছে জানেন এই দেশটা হলো একটা বিরাট কেক, এই কেকটাকে আমরা ভাগাভাগি খাবো। ভাই এইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। তার মানে কি জনাব মাসুদ কামাল, মানে নিরপেক্ষতা যে চাওয়া হচ্ছে সব দলগুলো যে তাহলে আমরা আর মামুদের মধ্যেই এখন নিরপেক্ষতা, মানে কে আমরার পক্ষে কে মামুরার পক্ষে যেন না চলে যায়, এই নিরপেক্ষতাই চাওয়া হচ্ছে। এটাই তো এখন এই নিরপেক্ষতা হচ্ছে, আমরা তো নিরপেক্ষ দেখতেছি। ওনারা মনে করেন আমরা কিছু বুঝি না। ভাই এদেশে প্রধান উপদেষ্টা আছে, আছে, পলিটিক্যাল পার্টি আছে, এর বাইরে সবচেয়ে বড় স্টেকটা কারা? এটা হলো জনগণ, সাধারণ মানুষ। মানুষ কি বুঝে না? মানুষ এগুলো আলোচনা করে না? করে।
মানুষ এগুলো নিয়ে আলোচনা করে, মানুষ ছি ছি করে এদেরকে নিয়ে করে। আপনি ওই ফেন্সকে আপনার ভোট বাহিনী আছে যেমন চালাইলেন, বললেন যে দুনিয়া ওইটাই পৃথিবী। বিষয়টা এরকম না। বিষয়টা এই দেশে অনেক ভোটার আছে, তারা কেন্দ্রে যে চাইবে আমার মার্কাটা, যে মার্কে আমি জীবন ভোট দিয়েছি সেই মার্কেটায়, নৌকা মার্কেটা কোথায়, আঙ্গুর মার্কেটা কোথায় খুঁজবে। এটাকে জাসদের লোক দেখবে যে মার্কেটা কোথায়। আপনি তাদের জন্য কি রাখছেন বিকল্প? আবার বলেন আপনি নির্বাচনে ভোট দিবেন, এটা কোনো নির্বাচন হবে নাকি? অলরেডি আমরা অনেক সময় বলতাম না যে এই সরকারে ইউনুসের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক খুব, বলতাম তো। কি বলছে ওরা? 6টা মানবাধিকার সংস্থা তারা কি বলছে? যে আপনি এইভাবে নিষিদ্ধ করতে পারেন না। ভাই, দল নিষিদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। জি, এটা নিয়েও আমি একটু পরে কথা বলবো যে তাহলে এই যে চাপ, মানবাধিকার সংস্থা বলি বা বিদেশে ইন্টারভিউ দেওয়ার সময় একরকম চাপের মুখে পড়ছেন, আবার এদিকে আওয়ামী লীগের মিছিল দেখা যাচ্ছে, এগুলোর একটা প্রভাব সামনে নির্বাচনে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিনা, এটা পরের আলোচনায় আসি। কিন্তু আমি যে প্রশ্নটি করছিলাম শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছ থেকে একটু শুনি, আপনি 3 দলের বৈঠকে গুরুত্বপূর্ণ কি মনে হলো, কি হলো আসলে আপনার দৃষ্টিতে? দেখুন, অনেকগুলো পলিটিক্যাল ডাইমেনশন শুরু হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে 6টি মানবাধিকার সংগঠন ইনক্লুডিং হিউম্যান রাইটস ওয়াচ তারা ক্যাটাগরিক্যালি আওয়ামী লীগের ব্যান লিফটের কথা বলেছে। এবং আমি আইনজীবী হিসেবে মনে করি ব্যান ইম্পোজটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত ছিল। বিচারাধীন কোনো মামলা না থাকা অবস্থাতেও বিচারাধীন মামলার দোহাই দিয়ে বিচারাধীন থাকা পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এবং নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে এটা ডেফার করতে পারতো। নির্বাচন কমিশন একই দিনে সেটাকে কার্যকর করে নিবন্ধনও বাতিল করে দিয়েছে সাময়িকভাবে। নিবন্ধন সাময়িকভাবে বাতিল করার কোন সুস্পষ্ট বিধান ইলেকশন কমিশনের যে আইন আরপিও তে নাই। সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আসলে সরকার দিতে পারবে না। দ্বিতীয় যেটি হচ্ছে, একই সাথে এখন দেখা যাচ্ছে গণভোটের দাবি উঠছে। এই গণভোটটা হবে কিনা, আগে হবে না পরে হবে, বা হবে কিনা আদৌ, গণভোটের কোনো বিধান এই মুহূর্তে সংবিধানে নাই। এই মুহূর্তে গণভোট করলে এটা অসাংবিধানিক হবে। এর আগে এরশাদ স্যারের সময় গণভোটের বিধানের ব্যতিক্রম গণভোট হয়েছে, ওনারা এটা পরে পার্লামেন্টে রেটিফাই করেছে। জিয়াউর রহমানের সময় হয়েছে, তখন ওটা কালচার ছিল, তখন ওটা ভ্যালিড ছিল যে মার্শাল ল হতো, মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর কিছুদিন পর গণভোট করতো, কিছুদিন পর দল করতো, সে দলটা আবার ভোটে ক্ষমতায় আসবে, এই সিকুয়েন্সটা ছিল। এবং সেখানে সেই গণভোটে কিন্তু আরেকটা কথা বলা হতো, পরবর্তী ইলেকশন পর্যন্ত এই সরকারকে দেশ চালানোর ক্ষমতা দেওয়া হলো। একবার যদি গণভোট করে ফেলে ভোটের আগে, এরপরে ভোট পিছিয়ে দিলেও এই সরকার ওই গণভোটের ম্যান্ডেট দিয়ে কিন্তু দীর্ঘদিন ক্ষমতা থাকার অধিকারিক হতে পারে। এরকম একটা ঝুঁকি আমি দেখি। কিভাবে সেটা কিভাবে, মানে গণভোটে নিশ্চয়ই এটা থাকবে না পয়েন্ট যে সরকার কি আরো দীর্ঘদিন থাকবে নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাবে, এরকম কিছু তো নিশ্চয়ই থাকবে না। একটা লাইন ছিল জিয়াউর রহমানের সময় এবং এরশাদ সাহেবের সময়, যে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকার কন্টিনিউ করবে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত, কারণ কোনো কারণে নির্বাচন না হয় তখন এই সরকার কন্টিনিউ করবে। গণভোটের পিছনে, ভোটের দিনের আগে গণভোটের দাবির পিছনে আমি এরকম একটা সম্ভাবনাও দেখি। এর সাথে যুক্ত হয়েছে ডেফিনেটলি সেনা সদস্যদের আজকে আইসিসি ট্রাইব্যুনালে তারা উপস্থিত হয়েছে, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, ওয়ারেন্টের প্রতি শ্রদ্ধাশীল থেকে এসেছেন। আমি মনে করি এটা একটা ভালো দিক। তবে এটার কারণে অবশ্যই সেনাবাহিনীতে মিশ্র প্রক্রিয়া হবে এবং সেনাবাহিনী, এই মিশ্র প্রক্রিয়া সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা, সার্বিক মব প্রতিরোধ এবং সামনের ভোটে ফুল সাপোর্ট দিতে পারবে কিনা, কতটুকু দিবে, এই সমস্ত বিষয় বিবেচনা আছে। তো আমি মনে করি সবগুলো বিষয় নিয়ে ডক্টর ইউনূস স্যার যেটা করেন, কিছু হলেই সবাইকে ডেকে তার স্ট্রেংথ দেখান এবং স্ট্রেংথ তার ব্র্যাকেট বলতে স্ট্রেংথ, তার স্ট্রেংথের জায়গাটা কিছু দলের মধ্যে ঘুরপাক খাচ্ছে, উনি সেখানেই আছেন। উনি সার্বজনীন হতে চাননি, ওনার সার্বজনীন হওয়ার প্রয়োজন নাই, উনি এই কটি দল নিয়েই চলছেন। এবং তার ঐক্য প্রক্রিয়া, যে ঐক্য প্রক্রিয়া তিনি অসাধারণ বলেছে। বর্বর থেকে আমরা সিভিল হচ্ছি, আগে বর্বর ছিলাম, এখন সভ্য হলাম। এই সভ্য প্রক্রিয়ায় 30টি নিবন্ধিত দল অংশগ্রহণ করেনি, নেওয়া হয়নি, 23টি দল স্বাক্ষর করেছে। তাহলে আপনি কোন পাল্লাটা ভারী করে ফেললেন? এবং জিল্লুর রহমান, তৃতীয় মাত্রার নাম করা সাংবাদিক, যার জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিল, মাসুদ কামাল ভাইয়ের জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিল। রক্ত দেয় তো আন্দোলন না, কথা দিয়েও ব্যাপক আন্দোলন করা যায়, কন্ট্রিবিউট করা যায়। জিল্লুর সাহেব বলেছেন যে এটা নাটক, আমি নাটক দেখতে যাব না, স্পষ্ট করে
ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন। মাসুদ কামাল জিনিসটা সম্ভবত সর্বজনীন অশ্বডিম্ব বলেছেন, আমি যদি ভুল না করি, বলেছেন কি নাকি আমি আসলে মিলিয়ে ফেলছি? অশ্বডিম্ব বলেনি, আমি বলছি এই নাটক হচ্ছে, নাটকটি আমরা হ্যাঁ পরে না, আমি অশ্বডিম্ব মাসুদ বলেছেন। কামালকে জিজ্ঞেস তো করছি। ওই যে জিনিসটি সার্বজনীন হলো না, সেই জিনিসটা টেকসই হবে কিভাবে? এটা পক্ষের হয়ে গেল, এক পক্ষের হয়ে গেল, উনি পক্ষ করে ফেললেন, ভাগ করে ফেললেন, দুটো ভাগ করে দিলেন নিজেই। হুম এর সাথে আমি দেখা করব, অমুক দলের সাথে দেখা করবো না, অমুকদেরকে ডাকবো, অমুকদেরকে ডাকবো না। তার মানে এটা হচ্ছে সম্পূর্ণরূপে পিক অ্যান্ড চুজ, স্বেচ্ছাধীন, এবং এটাকেই স্বৈরাচারী আচরণ বলে। আপনি যখন কোনো ফ্রেম রুলস এর বাইরে শুধুমাত্র নিজের ইচ্ছা মাফিক ডিসিশন গুলো নিবেন, বাস্তবায়ন করবেন, সেটাই এক ধরনের স্বৈরাচারী আচরণ অবশ্যই বলা যাবে। হুম এক্ষেত্রে তার সবচেয়ে শক্তিশালী হ্যান্ড জামাত, কোনো সন্দেহ নেই। বিএনপির সাথে তিনি টানাপোড়েন রেখে আবার ঠিক করেন, আবার টানাপোড়েন করেন, আবার ঠিক করেন, কিন্তু তার মেইন স্ট্রেংথের জায়গা ছিল জামাত এবং এনসিপি। এনসিপি ডাকসুতে সহ সমস্ত ছাত্র নির্বাচনে খারাপ করেছে, কারণ এনসিপির সাথে জামাতের গভীর রিলেশন ছিল, আছে। এনসিপির অনেকে শিবির করতো, এরকম আমরা শুনি। একটু একে একে স্বাভাবিকভাবে আসি যে এনসিপি জামায়াতের এই টোন বদলে কেন কেন সম্পর্কের? আগে যেই একটা গভীর সম্পর্ক, সেখান থেকে এখন একদম ডান দিক, কে বাপ আর কে প্রতারক সেই নিয়ে একটা আলোচনা চলছে, কেন এই অবস্থা চলে গেল সেটি একটু পরে আসি। কিন্তু মানে অনেকগুলো প্রসঙ্গই চলে আসছে এই কথার মধ্যে। একদম একটুখানি বলছিলেন যে আপনি জুলাই সনদের কথা, আসলে দেখছিলাম আমি 56টি নিবন্ধিত দল, তার মধ্যে এখন পর্যন্ত মনে হয় স্বাক্ষর করেছে 25টি দল, গণফোরাম পরবর্তীতে আবার স্বাক্ষর করেছে, কিন্তু তাতে প্রধান উপদেষ্টা দাবি করছেন সমস্ত রাজনৈতিক দল, সমস্ত জাতি ঐক্যমত হয়ে স্বাক্ষর করেছেন। আমি একটু আজকের যে বৈঠক হলো সেটি নিয়ে আসি, জনাব মাসুদ কামাল। আমি দেখছিলাম যে এনসিপি গেল প্রথমে, পরে জামাত গেল, কিন্তু এটি কি আপনি বুঝতে পারেন বা কিছু তথ্য আছে জামাতের আমির কেন যাচ্ছেন না? জামাতের আমির কেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গেলেন না, কেন আজকের বৈঠকে গেলেন না? সেটি কি বুঝতে পারেন? মানে তিনি খুব একটা যাচ্ছেন না কেন? যাচ্ছেন না, উনি মনে করছেন যে ওনার প্রতিদ্বন্দ্বিতা বিএনপিরও যদি আপনার দলীয় প্রধান, উনি যাচ্ছেন না, উনি তো যেতে অতএব পারছেন না উনিও দেশের যাবেন, বাইরে, আমিও যাবো এরকম না। একটা কারণ আছে ওনার। উনি যাবেন না, উনি পাত্তা দেন না এটাকে। আচ্ছা। হতেই পারে এটা 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 অত মানে টেকনোলজি দেখছে তাই আমাকে যাইতে হবে সেটা মনে করেন না। ডক্টর ইউনূসকে ওই মাপে লিডার, ওই মাপে মনে করেন না, জান নাই, কোনো সমস্যা নাই। তো বিষয়টা হলো কি, আপনাকে দেখেন এই যে এই বৈঠকটা নিয়ে আলোচনা করি। দেখেন কালকে বিয়ে গেল, আজ দুটো দল গেল। এই তিন দলের মধ্যে কমন কথাটা কি? একটা কমন কথা আছে, সেটা হলো তিন দলেছে যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আছে যারা পক্ষপাত দুষ্ট বলেছেন। বিএনপি বলেছেন, আজকে জামাতও বলেছে। আর নাহিদ ইসলাম মানে এনসিপি প্রধানমন্ত্রী আরো 2 দিন আগে বলেই রাখছেন যে এরা এতটাই পক্ষদুষ্ট যে এরা সেফ এক্সিটের জন্য পলিটিক্যাল লিডারদের সঙ্গে লিজ করছেন। বলছেন না? বলছেন। তাহলে কি একজন লিয়াজ কখন পালাইতে কখন চায়? যখন তার মধ্যে অনেক দুর্নীতির অভিযোগ, অনেক অন্যায়ের অভিযোগ তার মধ্যে আছে, সে নিজেও জানে, অতএব সে ভাবে যে আমাকে পালায়ন করাটাই এখন সবচেয়ে ভালো হবে, এবং সেই জন্য সে লাইন ঘাট খুঁজতেছে। এই তো, তাহলে ওনার উপদেষ্টার মধ্যে একাধিক ব্যক্তির অভিযোগ আছে, তিনটা দলেরই আছে। আর দলগুলিও তারা বলে আছে, কিন্তু নাম বলে না। তো নামগুলি কে বাই করবে? পাবলিক। এই পলিটিক্যাল পার্টিগুলোকে পাবলিক কি মনে করে যে আমি একটা জিগজ্যাগ পাজল দিয়ে দিলাম আর পাবলিক হিসেবে সলভ। তোমার যদি মেরুদণ্ড থাকে তুমি নাম বলো কেন? লজ্জা পাও না? পাও কি পাও বলো? এই ধরনের মানে নপুংসক পার্টি আমাদের দেশের ক্ষমতা, আমাদের এটা সহ্য করতে হবে। আমি এই ধরনের মেরুদণ্ডহীন পলিটিক্যাল পছন্দ করি না। আপনি পারলে বলেন, নেবেন না। আপনি বললেন, যখন জিজ্ঞাসা করেন কে, আপনারা বুঝেন, কারণ আমি বুঝে নেবো আমার কি শেখা, শেখা তো আপনার, অভিযোগ তো আপনি করছেন, আমি বুঝবো কেন? আপনি আমাকে বোঝান, আমাকে বোঝানো তো আপনার, সেটা আপনি পারবেন। আবার পলিটিক্যাল পার্টি রাষ্ট্র ক্ষমতায় নেবেন, দেশ পরিবর্তন করবেন, নিজেদের ক্যারেক্টার পরিবর্তন করেন। তিনটা দলের কি অবস্থা আমি দেখতে ধরে নিলাম আছে। যদি বলে আপনার তো ভাই নাম নাই, আমি তো বুঝতে পারছি নাকি বাদ দিব, তখন তারা কি বলতেই পারে আমার তো বোধ বুদ্ধি যাচ্ছে না, কার কথা বলতেছেন, কাজে আমি কারো বাদ দিইনি। তখন এইগুলি কি, এই লোকগুলি কি বলবে? এই লোকগুলি হয়েছে কি জানেন? চতুর, এই ধরনের একজন চতুর্যের পরিচয় দিচ্ছে। এরা বলা করছে, পরে যাকে হারবে, ঝামেলা করবে। আমি আগেই বলেছিলাম ওখানে কতগুলো সমস্যা আছে, সমাধান করলেন না কেন?
তখন ডক্টর ইউনূস বলবে আপনি আগে ছিলেন সমস্যায়, কিন্তু সমস্যা কোথাও তো খেয়ে দেন নাই, কাজে আমি সমস্যা খুঁজে পাই নাই। তাহলে কি এখন জনাব মাসুদ কামাল আপনি মনে করেন যে ডক্টর ইউনূস এখন আসলে কোনো ব্যবস্থা নেবেন না, মানে সবাই বললেন আপত্তি জানালেন কিন্তু কোনো ব্যবস্থা হবে না? আপনি শিওর ধরে রাখেন কিচ্ছু করবে না উনি। উনি যদি করতো, ওনার যদি মধ্যে সেন্সটা কাজ করতো যে বিতর্ক নিয়ে একজনের উপদেষ্টা হওয়া ঠিক না, তাহলে উনি কালকেই করতেন। দেখেন আমি একটা উদাহরণ দিই আপনাকে। সোমবার এই আসিফ বা সজীব ভুইয়া ভেরিফাইড বুকে একটা তালিকা দিচ্ছে ভারত সঙ্গে কি কি চুক্তি ছিল, উনার সরকার এসে কোনটা কোনটা বাতিল করলো। 14টা চুক্তি দিয়েছে, দিয়া 10টা বাতিল করছে, আর কয়েকটা স্থগিত, কয়েকটা পুনর্বিবেচনা, এভাবে উনি দিয়ে দিচ্ছে তালিকাটা। উপরে আবার নিচে মন্তব্য করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তারা গবেষণা করে দেখছে বাদ দিতে হচ্ছে। পরের দিন মানে 24 ঘন্টা যাওয়ার আগে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলতেছে না, অনেকগুলি 14টার মধ্যে অনেকগুলি চুক্তি যেগুলি এক্সিস্টই করে, চুক্তি নাই, করবেন কি আপনি? বলছে তাহলে কি হলো? আসিফ বাবু সজীব ভুইয়া যাকে মিথ্যা বলার মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, মিথ্যা বলার মাধ্যমে পুরো দেশকে উনি আমাদের পার্শ্ববর্তী একটা দেশের উপরে ব্যাপারে ক্ষিপ্ত করে তুলতে চেয়েছে। মিথ্যা বলার মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে পুরো দেশটাকে ক্ষিপ্ত করে তুলতেছে। এইটার অ্যাক্ট করার দরকার নাই। তো সেই মিথ্যা মিথ্যা কথা বললো, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলো। ডক্টর ইউনূস ছিল তখন যে বাবা তো যোগ্য না, তুমি বাড়ি যাও, এবার বলতে পারছে? সে তো তাকেও ডরায়। ডক্টর বলবে বুড়া মানুষ, সে মনে, আমার মনে হয় মাঝে মাঝে শান্ত নেয় দেখতে হবো, একটু ভুলে যায়। আসলে না শর্ট টার্ম, আমার মনে হয় হতে পারে বয়সজনিত কারণে ভুলে যায়। তো এই কারণে এগুলো হচ্ছে। আমি তো অজ্ঞ লোকে এনে দেওয়া হচ্ছে, তার দেশটাকে ডুবিয়ে দিচ্ছে। জনাব মাসুদ কামাল, একটা কমন বিষয় বললেন আপনি যে সব দলের উপদেষ্টাদের বিষয়ে, কিছু উপদেষ্টাদের বিষয়ে আপত্তি জানিয়েছে, কিন্তু কারা তারা কেউ স্পষ্ট করেন নাই। আরেকটা মনে হয় কমন বিষয় আছে, জনপ্রশাসনে নিয়োগ, বদলি, ডিসিএসপিদের পদায়ন, এই বিষয়টি নিয়েও 3টি দলই কিন্তু তাদের আপত্তি বা অভিযোগের কথা জানিয়েছে। এটা নিয়ে একটু পরে আসি আপনার কাছে। কিন্তু শামীম পাটোয়ারী, আপনার কাছ থেকে একটু, আপনি বলছিলেন যে গণভোট সেটি সংবিধানে নাই। এনসিপি কিন্তু গণভোটের সাথে সাথে আরও একটা দাবি করছে যে সাংবিধানিক আদেশ জারি করবেন ডক্টর ইউনূস, এবং সেটি সংবিধান বহির্ভূতভাবেই দিতে হবে। ধরুন সংবিধান বহির্ভূতভাবে গণভোট, সংবিধান বহির্ভূতভাবে এই যে সাংবিধানিক আদেশ, এগুলো যদি হয়, পরবর্তীতে সেটি কি বাধ্যবাধকতা তৈরি করতে পারবে নাকি, মানে কোনো দল চাইলে কি সেটি অস্বীকার করতে পারবে, নাকি তাদের উপর একটা বাধ্যবাধকতা তৈরি হয়েই যাবে? না, চাইলে তো অস্বীকার করতে পারবেই। তাদের 5th অ্যামেন্ডমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট যেগুলো ছিল সেগুলো তো পরে বাতিল করা হয়েছে। তবে সাধারণত এরকম কিছু করা হলে পরবর্তী সরকার সাথে সাথেই সেটাকে বাতিল করে না। কিন্তু এই দাবিগুলো কেন আসছে? যখন মাননীয় প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে ফেব্রুয়ারি ডেট দিয়েছেন, ফেব্রুয়ারিতেই হবে, নিশ্চিতভাবে হবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভোট হবে, ফেবুলাস ভোট হবে, ফ্যান্টাবুলিয়াস ভোট হবে, তাহলে আজকে অক্টোবরে কেন গণভোট, কেন প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা উঠছে? এটার আমি কোনো যৌক্তিক কোনো কারণ পাই না। আবার জামাত হুমকিতে স্পষ্ট বলেছে যে বিশ্ববিদ্যালয়ে যে পরিণতিগুলো হচ্ছে বিএনপি সেই পরিণতি হবে। সবাই যদি জয়ের ব্যাপারে কনফিডেন্ট থাকে, তাহলে তারা যেটাকে ওন করে সেটা নির্বাচিত হয়ে তারা বাস্তবায়ন করবে। এটার জন্য গণভোট, বিশেষ সাংবিধানিক অর্ডার, এগুলোর তো কোনো দরকার আছে বলে আমি মনে করি না। বিশেষ সাংবিধানিক অর্ডার শব্দটি সংবিধানে নাই। এই সরকার সংবিধানে হাত রেখে শপথ নিয়েছে। বর্তমান রাষ্ট্রপতি সংবিধানে হাত রেখে শপথ নিয়েছে বিপ্লবের আগে। উনি যদি এখন বিশেষ সাংবিধানিক অর্ডার দেন, তাহলে উনি সংবিধান এবং ওনার শপথ ভঙ্গ করবেন। সাংবিধানিক আদেশ নাকি ডক্টর ইউনূসকেই দিতে হবে, এমন দাবি করছে এনসিপি, মানে রাষ্ট্রপতি দিতে পারবেন না, কারণ উনি হচ্ছেন প্রধান উপদেষ্টা, যার ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে ইকুইভ্যালেন্ট করা যেতে পারে। প্রধানমন্ত্রীর তো এরকম কোনো ক্ষমতা নাই, অনলি রাষ্ট্রপতি অর্ডিন্যান্স দিতে পারেন। অথবা বিভিন্ন সময় আমরা দেখেছি প্রেসিডেন্সিয়াল অর্ডার দেওয়া হয়েছিল যখন সংবিধান থাকতো না। আর যতবার মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর আসছে বা গণভোট হয়েছে, তখন কিন্তু কনস্টিটিউশন সাসপেন্ড থাকতো। সেই জন্য গণভোট হয়ে এটাকে জাস্টিফাই করে তারপরে আবার কনস্টিটিউশন রেস্টোর করে আবার ভোট করা হতো। ওটা তো একটা অন্য কাঠামো।
অবশ্যই ডক্টর ইউনূস স্যার মিস্টার জেনারেল চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর না, নোবেল বিজয়ী একজন শান্তিকামী মানুষ। তিনি কেন মার্শাল লর আর্মি রেফারেন্স গুলোকে অ্যাডপ্ট করবেন? সেটা কোনো যৌক্তিক কারণ নাই। এটা হচ্ছে ঘোলাটে সৃষ্টি করা। পরিবেশ যত ঘোলাটে হবে, এনসিপির জন্য যত সুবিধা হবে, তারা এটাকে তাদের প্রলং করতে পারবে। তাদের এই যে ট্রান্সফার, তাদের এই যে বদলি বাণিজ্য, তাদের টেন্ডার, তাদের দুর্নীতিগুলো যেগুলো হচ্ছে, অভিযোগ উঠছে, তাদের সার্কিট হাউস ব্যবহার করা, তাদের এয়ারপোর্টে ভিআইপি ব্যবহার করা, এই জিনিসগুলো যতদিন অনিয়মতান্ত্রিক রাজনীতি চলবে তাদের জন্য সুবিধা হবে। যখন ভোট হবে, নির্বাচিত সরকার আসবে, তখন আস্তে আস্তে তাদের এই ক্ষমতাগুলো স্বাভাবিকভাবেই কমে আসবে। তারা এই জিনিসগুলো কমাতে চাচ্ছে না, এবং তাদের জুলাই সনদে সাইন না করা এটাও একটা এনার্কি সৃষ্টির পথ খোলা রাখা। কোনো কাস্টমাইজ বা কোনো কম্প্রোমাইজ ফর্মেটে তারা থাকবে না, এবং তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ইউজ করা হবে। কখনো আওয়ামী লীগ ব্যান, কখনো জাতীয় পার্টি ব্যান, কখনো বিপক্ষ বিশিষ্ট আইনসভা, কখনো জুলাই সনদ। বাই দ্য ওয়ে, জুলাই সনদের দাবিও তারাই তুলেছিল। জুলাই সনদের দাবি তারা টিএসসিতে আন্দোলন করেছে, ঢাকা ভার্সিটিতে আন্দোলন করেছে, আয় রাজু আয়, আয় সবাই রাজুতে আয়। এখন তারা সেখানে স্বাক্ষর করলো না, ফোন করলো না। ডক্টর ইউনূস উপস্থিত থাকা অবস্থায় তার নিয়োগকর্তারা ওইখানে সাইন করতে আসলো না। নিয়োগকর্তা পরিবর্তন হয়ে গেছে, এমনটা হতে পারে। অথবা পুরো জিনিসটাই করা হচ্ছে একটা পরিবর্তিত পরিস্থিতির পটভূমি রাখার জন্য, যে পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্ক কষা হবে, রাজনৈতিক খেলা খেলা হবে, এবং নিষ্ঠুর খেলা। এই সরকার কিন্তু, সরি আমি লাইন শেষ করে দিচ্ছি। দেখুন, এই সরকার আসার পরে জামাতের যারা, শিবিরের যারা শীর্ষ নেতা, যারা ডাকসুর ভিপি হলেন, যারা ডাকসুর জিএস হলেন, বা অন্যান্য সব জায়গায়, তারা কেউ কিন্তু উপদেষ্টা হলো না। তারা কেউ কিন্তু বিপ্লবের ফ্রন্টে গেল না। অথচ বিপ্লবের মাস্টার মাইন্ড বললে তারাই। বিপ্লবের যারা ফ্রন্টে গেল, তারা পচে গলে দুর্গন্ধময় রাজনীতির পথে সূত্রপাত শুরু করলো। জামাত খুব সযত্নে ক্রিশ্চিয়ান নানদের মতো চেষ্টাটি রক্ষা করেছে তাদের নেতাকর্মীদের। তারা এই বিতর্কিত জায়গায় তাদেরকে যেতে দেয়নি, যেটার ফল তারা ডাকসুতে পেয়েছে, সামনেও কিছুটা পাবে। আর এরা এক্সপোজ হয়ে, উপদেষ্টা হয়ে, হুমকি দিয়ে, মারামারি করে, কাটাকাটি করে তারা নিজেদের ইমেজ নষ্ট করে ফেলেছে, এবং তারা নিরাপত্তাহীনতাও ভোগে। গোপালগঞ্জে তাদেরকে সেনাবাহিনী নিয়ে এসেছে। তো আমি মনে করি এই সম্ভাবনা এনসিপি সম্ভাবনা সৃষ্টির আগেই শেষ করে ফেলেছে। এখন বিএনপি, শেষ করে দিচ্ছে এক লাইন, বিএনপি জামাত যদি যৌথভাবে তাদেরকে উদ্ধার না করে, তাদের ইলেকট্রাল পলিটিক্সে উদ্ধার হওয়ার কোনো গতি নাই। তারা এই সমস্ত এনার্কি, এই সমস্ত নেগেটিভিটি করছে। এক, যতদিন এটা প্রলংড হবে তারা এই সুবিধাটা ভোগ করবে, অথবা বিএনপি এবং জামাত যৌথভাবে তাদেরকে যেন সংসদীয় রাজনীতিতে বসিয়ে দেয়। যৌথভাবে কেন উদ্ধার করবে, এটাও একটা প্রশ্ন। এবং কে আসলে উদ্ধার করবে, কার দিকে কে যাচ্ছে? আমি নিয়োগকর্তা পরিবর্তন হয়ে গেল কিনা মাসুদ কামাল, এই প্রশ্নটা একটু, অঙ্কগুলো পরিবর্তন হয়ে গেল কিনা, যেটির কথা বলছিলাম। আসলেই তো জামাত আর এনসিপির মধ্যে যেই সখ্যতা, বন্ধুতা ছিল, সেটা এখন একরকম বাপ আর প্রতারক, কে বাপ কে প্রতারক, এই নিয়ে একটা মুখোমুখি অবস্থানে চলে গেছে। বেশ অসৌজন্যমূলকই বলা হচ্ছে রাজনীতিতে। আপনি এটা নিয়েও একটু শুনতে চাইব, কেন এই টোন পরিবর্তন হইলো? এবং তার আগে একটু ওটাকে একটু বলবেন যে আরেকটা কমন পয়েন্ট যেটি জনপ্রশাসন, সেটি নিয়েও তিন পক্ষই আপত্তি জানিয়ে এসেছে। ডক্টর ইউনূস বলেছেন এখন থেকে তিনি নিজে দেখবেন এই জনপ্রশাসনের বদলি, নিয়োগ, এই বিষয়টা বিএনপিকে এটি আশ্বস্ত করেছেন। তিনি যে নির্দলীয়ভাবে দেখতে পারবেন, মানে পক্ষপাতহীনভাবে কাজ করতে পারবেন, তার নিশ্চয়তা কি আবার সবাই পাচ্ছি? দেখেন, বলেননি নিচে, মানে একটু এই জনপ্রশাসন বিষয়ক দেশটা এই মহলের কার আন্ডারে? ওনার আন্ডারে। ওনার আন্ডারে এটা শুরুতে ছিল আলী মাহমুদের আন্ডারে, হয়তো ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। কি দেখবেন? দেখেন নাই, একদিন দেখেন নাই তো ওনারা রাখছেন কেন? বিষয়টা কি রে ভাই? মানে এইগুলো যেন কি ওই ছেলে কথাবার্তা, সবাই বিরাট আমাদের কাজ হয়েছে। কি করবে, কি বললো, কি বলেন উনি, আমি নিজে তাই তো দেখতেন, এটা তো আপনারই মিনিস্ট্রি। তো এগুলো আছে বলে আমার মনে হয় না ভাই। মানে এরা নিজেদের কোনো বুদ্ধি নাই, পরিষ্কার কথা। এরা আপনারা ঘরে আছেন,
বিয়ে ঘরের মধ্যে আছে, এই তো আমি ক্ষমতায় চলে আসলাম। এই ঘরের কারণে তারা অন্য আর কিছু মনে করে না, মনে করে যে সব ঠিক, যে যা বলে বলুক, আমি তো ক্ষমতায় এসে পড়তেছি। আর জামাত হলো জীবনের প্রথমবার মতো ক্ষমতার স্বাদ পায় 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 না, একটু বাতাস পায়। যদি নাও হয় প্রধান বিরোধী দলটা হবো, অন্ততপক্ষে আমার নেতার গাড়িতে পূর্বে বিরোধী দলের নেতা হিসেবে সব ভুলে যাচ্ছে। আর প্রথমবার এবং সেটার মতো ওখানে আসছে, যমুনা এসে কথা বলছে, এদেরকে খুঁজে পাবো না, বাটন দিয়েও পাবেন না এনসিপির লিডারদের। এই দলে কোনো পাত্তা বনে গেলে ভাই, বাংলার বহুত দেখছি একসঙ্গে বিশাল পার্টি। এখন পাবেন নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, আপনার কথাটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, নেটওয়ার্কে মনে হয় সমস্যা। আপনি কি একটু কেটে দিয়ে আবার জয়েন করবেন, তাহলে কখনো কখনো ভালো হয়। আমি একটু তত করে শামীম পাটোয়ারির কাছ থেকে এটা শুনে নিই যে কি মনে হয়, রাজনৈতিক বিশ্লেষক, আপনি বিশ্লেষণও করেন, সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই, এই এনসিপি আর জামাত এই বন্ধুতা থেকে এরকম পরিস্থিতিতে কেন আসলো? নিয়োগকর্তার পরিবর্তন করতে বলছেন, বন্ধুরও কি পরিবর্তন হচ্ছে নির্বাচনের আগে? না, আমার মনে হয় না জামাত এবং এনসিপির মধ্যে একটা রিয়েল কনফ্লিক্ট হবে। দুটি অঙ্গাঙ্গি ভাবে জড়িত এই সরকার, জামাত এনসিপি তিনটি সম্পূর্ণ এক সূত্রে গাঁথা। এবং যেটি আপনি বললেন জামাতের আমির সাহেবকে দেখা যাচ্ছে, অনেকে আমি খুব শ্রদ্ধা করি, এটা হতে পারে উনি এনসিপির সাথে কিছুটা সংহতি রেখেই অনুপস্থিত আছেন, এমনটা হতে পারে, নাও হতে পারে। তো আমরা মনে করি মোটা দাগে দেশের সর্বনাশের দিকে যাচ্ছে। মোটা দাগে পুলিশ ধ্বংস হয়ে গেছে, পুলিশ ডিমোরালাইজড হয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেশন এলোমেলো হয়ে গেছে, আর সেনাবাহিনীতেও একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাবে। রাজনৈতিক কোনো ঐক্য নাই, দলগুলোর মধ্যে কোনো ঐক্য নাই, কোনো কনসেনসাস নাই। দেশ সামনে আগাবে কিভাবে, ভোট হবে কিভাবে, ভোট করতে গেলে রাজনৈতিক ঐক্য লাগবে, সেনাবাহিনী লাগবে, পুলিশ লাগবে, প্রশাসন লাগবে, একটাও তো আমরা ঠিক দেখতে পাচ্ছি না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে, নিরপেক্ষ নির্দলীয় সরকার লাগবে। এখন এনসিপিতে একতাবদ্ধ না হলেও মাহফুজ, আসিফ, এনারা এনসিপিরই আমরা ধরতে পারি। তাহলে নিজের দলের সরকার মন্ত্রী থাকা অবস্থায় সে সরকার নিরপেক্ষ হয় কিভাবে? এই সরকার এক পক্ষকে দেখে একটা বলছেন যে যখন উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল, বিভিন্ন দল তাদের সুপারিশ বা তাদের রেফারেন্সে অনেকেই উপদেষ্টা হয়েছেন, তো তাদেরও দলের সবার দলেরই আছে এখানে। হতে পারে, জি, বিভিন্ন দলের হয়েছে, বাট মনে হয় না সেখানে আমরা বিএনপির কাউকে দেখতে পেয়েছি। এনিওয়ে, জাতীয় পার্টির সমর্থিত কেউ আছে থাকার কোনো কারণও নেই, দেখি না। সেটা কথাই, এটি নির্দলীয় না, এটি কিছু দলীয় সরকার এবং নিরপেক্ষ না। কারণ এই সরকার কিছু লোককে প্রিভিলেজ দিচ্ছে, কিছু লোককে সরকারি সুবিধা ব্যবহার করার জন্য সুযোগ দিচ্ছে, এবং অসংখ্য লোকের নামে মামলাও হয়েছে এই সময়, সত্য মিথ্যা। তাহলে নির্দলীয় না, নিরপেক্ষ না, অ্যাকাউন্টেবল না। এই সরকারটি চলে গেলে তার দায়বদ্ধতা কিভাবে থাকবে, কার কাছে থাকবে, কোন প্রক্রিয়ায় থাকবে? সেটা যদি না হয়, তাহলে সেই সরকার ভালো ভোট কিভাবে উপহার দেবে? ভালো ভোট উপহার দেওয়ার কোনো সদিচ্ছা এই সরকারের কখনোই ছিল না। এই সরকারটি এনসিপি কে দিয়ে অ্যানার্কি করেছে, কিছু ব্রডার ফিলোসফিক্যাল পারপাস নিয়ে এসেছে, এবং ঐক্যমত কমিশনটা দিয়ে আমি মনে করি খুব একটা ঐক্য সৃষ্টি হয়নি, একটা অনৈক্য কমিশন সৃষ্টি হয়েছে। জাতিটা স্থায়ীভাবে বিভাজন তন্ত্রে চলে গেল, অনৈক্যের একটা দৃশ্যমান রূপ দেখা যাচ্ছে। সেই দৃশ্যমান যা দেখছি সেটি কি সত্যি হচ্ছে কিনা, জনাব মাসুদ কামালের কাছ থেকে ওটা শুনবো। কিন্তু আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু শুনে নেই, সেটি হচ্ছে যে আচ্ছা, মাসুদ কামালের কাছ থেকে আগে শুনে আসি প্রশ্নটা, আমি একটু পরেই জনাব শামীম পাটোয়ারি আপনার কাছে আসি। মাসুদ কামাল, আপনার কাছ থেকে ছোট্ট করে এই বিশ্লেষণটা, এই যা দেখা যাচ্ছে জামাত আর এনসিপির মধ্যে দূরত্ব, সেটা কি আসলেই সৃষ্টি হয়েছে নাকি এটাও একটা দেখানোর মতো, মানে দেখানোর জন্য হচ্ছে? আপনার বিশ্লেষণ কি, বন্ধুতাকে শত্রুতায় পরিণত হলো কিনা? শুনেন, আমি আপনাকে দুটো জিনিস বলি। এনসিপির ব্যাপারে দু ধরনের কথা প্রচলিত ছিল বাজারে। একটা কথা ছিল যে তারা এই সরকারের টিম, মানে কিংস পার্টি। আরেকটা প্রচারণা ছিল তারা জামাতের বি টিম। ঠিক আছে, এনসিপি কিন্তু একটা সম্ভাবনা নিয়ে এসেছিল প্রথমে, ইয়াংদের দল, অনেকে দলের উপর আশাও করেছিল যে ভালো কিছু করতে পারে। তো কিন্তু যখন তারা কিংস পার্টি হয়ে গেল, যখন তারা জামাতের বি টিম হয়ে গেল, এবং তার সঙ্গে তার কতিপয় নেতা যে ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে যে স্ক্যান্ডাল শুরু হয়ে গেল, এই সব মিলিয়ে এনসিপি বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এখন
প্রায় নাই হয়ে যাওয়ার মতো অবস্থায় আছে ভোটের রাজনীতিতে। এই অবস্থায় এনসিপি কিন্তু ব্যাক করতে হবে। এখন ব্যাক করার জন্য তারা একটা একটা করে স্টেপ নিচ্ছে। প্রথমত তারা কিংস পার্টির যে তাদের উপরে যে একটা বোঝা চেপে আছে, লেবাস লাগানো আছে, এটা দূর করার জন্য তারা সরাসরি কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ব্লেম নিয়ে আসলো। হয়তো সত্য কথাই, হয়তো সত্য, কিন্তু সত্যটা একদিন বলেনি, বলা শুরু করলো যে তারা এক্সিট পয়েন্ট খুঁজতেছে, সেফ এক্সিট খুঁজতেছে, অমুক তমুক বললো। বলা শেষ। এখনো তারা বলতে পারে যে আমরা যদি কিংস পার্টি হতাম তাহলে কি এগুলো বলতাম? তো বলতাম না। যদি বলার মাধ্যমে প্রমাণ করলাম আমরা কিংস পার্টি না। তারা খুব হ্যাপি মেন্টালি, তারা নিজেরা হ্যাপি, কিন্তু পাবলিক কি ভাবে এটা তারা জানে না। দ্বিতীয়ত হলো গিয়ে যে এখন তারা হলো জামাতের বি টিম। ওকে, জামাতের বি টিমের এই যে আমার উপরে যে চেপে আছে একটা বদনাম, এটা বাঁচার উপায় কি? বাঁচার উপায় জামাতকে সরাসরি অ্যাটাক করা। সে কি অ্যাটাক করলো? যে ওখানে সিগনেচার করে জামাত জাতির সঙ্গে প্রতারণা করেছে। আবার জামাত বললো যে বাপের আগে ছেলে কথা বলে, বাপকে জামাত বাপ, জামাত নিজেই বলতেছে আমি বাপ। জামাত যদি পিতৃত্ব স্বীকার করে তাহলে পুত্রের স্বীকার করা না কিছু যায় আসে না। যদি জামাত স্বীকার না করতো তাহলে হয়তো পিতৃত্বের আলোচনা করতাম যে এই সন্তানের বাপকে, কিন্তু এখন তো ওটা বলা যাবে না। বাপ নিজেই বলছে যে আমি বাপ। তাহলে এখন বি টিমের কত ওনারা চেষ্টা করতেছেন জামাতকে ত্যাগ করার জন্য, জামাত বি টিম না বলার চেষ্টা করতেছেন, কিন্তু ওটা খুব একটা সুবিধা হচ্ছে না। দুইটার কোনোটাই সুবিধা হচ্ছে না। উপদেষ্টাদের সম্পর্কে এরকম সরাসরি বলার পর আজকে তো ঠিকই তাদেরকে আবার প্রধান উপদেষ্টা ডাকছে, ডেকে নিয়ে গেছে। তার মানে কি ওই বলাটা যে তেমন কোনো সিরিয়াস কিছু ছিল না, ওটা যে নাটক ছিল। একই সঙ্গে পাশাপাশি দুটো নাটকে তারা অভিনয় করেছে এবং দুটো নাটকে ফ্লপ হয়েছে। দর্শকরা খেয়েছে বলে আমার কাছে মনে হয় না। আপনি বলছিলেন, আগের অংশ বলছিলেন যে উপদেষ্টাদের নাম কেউ বলছে না, কোনো দলই মেরুদণ্ডহীন বলছেন। একবার তো মেরুদণ্ড দেখিয়ে বিএনপি বলেছিল 3 জন উপদেষ্টার নাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং নিরাপত্তা উপদেষ্টা। তারপরেও তো কিছু হয় নাই, মানে মেরুদণ্ড না দেখিয়ে বলছিল বটে, শুনেন, বলছিল বটে, তারপরে তো প্রেম হয়ে গেছে। যদি আপনি একবার প্রেমে পড়ে যান তাহলে কিন্তু ভাই আপনার প্রেমিক অথবা প্রেমিকার কোনো দোষই আপনার কাছে আর দোষ মনে হবে না। প্রেম হয়ে গেছে লন্ডনে, কারণ লন্ডনের প্রেম এখন এদের মধ্যে সংক্রমিত হচ্ছে। এখন ওই সরকারের মধ্যে তারা কোনো ঝামেলা পায় না, মাস্ট মিষ্টি মিষ্টি করে বলে যে কিছু উপদেষ্টা আছে তাদেরকে সরান। ঘটনা এটাই। তারা তো 3টা উপদেষ্টার নাম বলেছিল প্রথম, নাম বলার পর তারা কি সেটা থাকতে পারছে? পায় নাই তো, প্রেম হয়ে গেছে। কি করবেন ভাই, প্রেম বড় খারাপ। মানে প্রেম হয়ে যাওয়ার কারণে এখন আর তার নাম উল্লেখ করা হচ্ছে না। শামীম পাটোয়ারি, যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে রূপ নেয়ার জন্য বিএনপি বলছে, এবং এটি আসলে তত্ত্বাবধায়ক আইন উপদেষ্টা স্পষ্ট করছেন, তার মানে সেই তত্ত্বাবধায়কের যে গঠন প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে না, তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় তাদের কাজ করবার জন্য বলা হচ্ছে। তত্ত্বাবধায়কের কাজ করবার কথা রুটিন ওয়ার্ক। তাহলে এখন যে দেখা যাচ্ছে এই যে যেমন চট্টগ্রামে বন্দর দেওয়ার প্রসঙ্গ, বিদেশিদের তত্ত্বাবধানে দেওয়া, সেখানে আজকেও একটা আন্দোলন চলছে। এই বিষয়গুলো সেখান থেকে কি সরকার এখন তাদেরকে গুটিয়ে নিতে হবে যদি তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় থাকে, মানে আইন অনুযায়ী? তত্ত্বাবধায়ক সরকারের রুটিন ওয়ার্কের প্রধান উদ্দেশ্য ছিল যে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু ইলেকটেড সরকার না, তারা ডে টু ডে ওয়ার্কের বাইরে করলে এটা দায়বদ্ধতাকে দেবে। তো সেদিক থেকে তত্ত্বাবধায়ক সরকার ওই কনসেপশনটা একদমই পারফেক্ট। এখন যেদিন থেকে তত্ত্বাবধায়ক সরকার হবে তাদেরকে ডে টু ডে ওয়ার্ক করতে হবে, কারণ আগের সংবিধানের আর্টিকেল 58 ক্যাপিটাল এতে এটাই বলা ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট সিটিজি উইল ওয়ার্ক ডে টু ডে ওয়ার্ক। আরেকটা ছিল টেনুর 3 মাস, আরেকটা হলো কম্পোজিশন। এই কম্পোজিশনে এসে কিন্তু সমস্যা হবে, কারণ ওখানে বলা ছিল ইমিডিয়েট পার্ট চিফ জাস্টিস হবে, যেটা মিস্টার জাস্টিস ওবায়দুল শাহিন, যিনি রিজাইন করেছেন। তাকে পাওয়া না গেলে তার আগের অ্যাপিলেট ডিভিশনের 2 জন জাজ, তাকে পাওয়া না গেলে 2 জনের যে কোনো একজন, সেটা ডক্টর ইউনূস হতে পারে। বাট সেখানে বলা আছে সকল দলের সাথে অংশগ্রহণ করে আলোচনা করে 2 জন ঠিক করতে হবে, সকল দল। তারপরে যদি কেউ না থাকে রাষ্ট্রপতি, ক্যাবিনেট গভর্নর হেড রাষ্ট্রপতি হতে পারে, ইয়াজউদ্দিন সাহেব হয়েছিলেন ওই সময়। যদি ক্যাবিনেট গভর্নমেন্ট ফিরে আসে, এগুলো কি বর্তমান সরকারের সাথে অ্যাডজাস্টেবল হবে? এইগুলোর মধ্যে দিয়ে যে যাবেন না সেটি আইন উপদেষ্টা অবশ্য স্পষ্ট করছেন যে এই প্রক্রিয়া না, তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য বলছেন। হ্যাঁ, মানে এটা বলছেন যে নিরপেক্ষতার কারণে বলছেন, বাট তত্ত্বাবধায়ক বললেই এটা হবে। একটা হতে পারে যে অ্যাপিলেট ডিভিশনে যে রিভিউটা পেন্ডিং আছে, সেই রিভিউটা আলোচনা করে পলিটিক্যাল সাইডটা আলোচনা হচ্ছে, কারণ ওই রিভিউতে যদি রিভিউ একসেপ্ট হয় তাহলে আপনার কেয়ারটেকার ফিরে আসবে, কেয়ারটেকার বাতিল
সাথে সাথে বাতিল হয়ে যাবে। যখন কেয়ারটেকার ফিরে আসবে তখন বর্তমান গভর্নমেন্ট আর গভর্নমেন্ট থাকবে না, তখন কেয়ারটেকার গভর্নমেন্টই ফর্ম করতে হবে। তো সেই জায়গায় ডেফিনেটলি ডিসকাশনটা, যেটা আপনার প্রথম প্রশ্নে আবার ব্যাক করি, আমি এটা মিস করে গেছিলাম, এটার কারণেও ডক্টর ইউনূস 3টি দলকে ডাকছেন যে এখন কেয়ারটেকার গভর্নমেন্ট করব না আমি এভাবে থেকে কেয়ারটেকার গভর্নমেন্টটা মতো করে কাজ করব। সেটাই মির্জা ফখরুল সাহেব বলেছেন যে এই সরকারি কেয়ারটেকার মতো কাজ করতে হবে। তো কেয়ারটেকার বললেই তো আর কেয়ারটেকার হয় না, কেয়ারটেকারে তো আর দলীয় সদস্য থাকবে না। তো এখানে যেমন আমরা মাহফুজ সাহেব আছেন, আসিফ সাহেব আছেন, এরা তো দলীয় এনসিপির সাথে সংযুক্ত, অথবা সংযুক্ত না হলেও একসাথে আন্দোলন করেছে, একই মতাদর্শে আছে। তো নির্দলীয় তো হতে হবে। এই নির্দলীয় জায়গায় তো এখানে কাঠামোগত সমস্যা দাঁড়াবে। মানে তো খোদ প্রধান সবচেয়ে বড়, উপদেষ্টা তাদের নিয়োগকৃত, মানে সেখানে যদি প্রশ্ন তোলে হ্যাঁ, তাহলে তো এভাবেই প্রশ্ন তোলা যায়, কিন্তু প্রধান সেই উপদেষ্টা জায়গাটি তো নিজেও আসলে বলেছেন কেউ যে আমার বলছে না বলে আইন উপদেষ্টা নিয়োগকর্তা বাইরে গেছেন। মানে মনে হয় বলছিলেন। একটু এবারে এই প্রসঙ্গে আসি, দেখা যাক মানে আর কি সেদিকে কোনো দিকে অগ্রগতি হয় কিনা, ঠিক বোঝা যাচ্ছে না যে সামনে অগ্রগতিটা কেমন হবে। একটু আসি সেনা কর্মকর্তাদের আজকে ট্রাইব্যুনালে তোলা হলো, তাদেরকে জেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, পুরো প্রক্রিয়ায় আইনগত জায়গায় কোনো অসুবিধা দেখেন নাকি সঠিকভাবেই সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো হয়েছে, দেশপ্রেমিক সেনাবাহিনী এরকমভাবে বিশেষায়িত করা হয়েছে, আপনি কত সমস্যা দেখেন কি নাকি ঠিকঠাক? বিষয়টি খুবই বোথ ওয়ে স্পর্শকাতর। যারা গুম হয়েছে তাদের ফ্যামিলির আহাজারি, যে অন্যায়ভাবে গুম করা হয়েছে, এটা ইতিহাসের নির্মমতম ঘটনা। সংসদে আমি সংখ্যা সহ বলেছিলাম, ইন ফ্রন্ট অফ শেখ হাসিনা 560 জনের গুমের অভিযোগ আছে, সরকার জবাব দিতে পারেনি 560 জনের। অ্যান্ড দেন আসেন বিচার, বিচার তো হতেই হবে। এই সরকার গত 1 বছরে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 4টা অ্যামেন্ডমেন্ট করেছে, 4বার বড় বড় অ্যামেন্ডমেন্ট। অ্যাবসেন্সিয়া ট্রায়ালের বিধান ছিল না, অ্যাবসেন্সিয়া ট্রায়ালের বিধান নিয়ে আসছে। গুমের বিচার ছিল না, গুমের বিচার নিয়ে আসছে। চাকরি করলে সাথে সাথে সাসপেন্ড হবে, সেটা নিয়ে আসছে। এবং লাস্টলি কারো বিরুদ্ধে যদি অভিযুক্ত হয়, অভিযুক্ত হলে তিনি ভোট করতে পারবে না, কনভিক্টেড না, অভিযুক্ত। আমাদের সংবিধান বলছে প্রেজাম্পশন অফ ইনোসেন্স, যতক্ষণ পর্যন্ত কনভিক্টেড হবেন না প্রেজাম্পশন সারা পৃথিবীতে এটা আছে। আর এখানে বলা হলো আপনি চার্জশিট দিয়ে দিলেই, চার্জশিট দিচ্ছে কে? প্রসিকিউশন। প্রসিকিউশন কে? এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ কে? সরকার। মানে সরকার যাদেরকে তাদেরকে চাবে ভোটে রাখবো না, তাদেরকে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের অভিযোগে অভিযুক্ত করে দিবে, তারা আর ভোট করতে পারবে না। কনভিক্টেড হলেও এটা যুক্তিযুক্ত হতো। এই 4টি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে শুধুমাত্র এই ট্রায়াল গুলোকে অ্যাকিউজডের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য, অ্যাকিউজডের পক্ষে না। সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে, সেনা সদস্যদেরকে যদি বিচার করা হয়, এটা কোর্ট মার্শালে করাই স্বতঃসিদ্ধ বিধান। আর্টিকেল 102-তে বলা আছে, যদি কোনো কোর্ট মার্শাল কোনো রায় দেয়, সেই রায়ের বিরুদ্ধে রিট করা যাবে না। জিয়ার হত্যার বিচারে 13 জন বা 11 জন সেনা সদস্যের ফাঁসি হয়েছিল, তাদের মধ্যে একজন ছিলেন কর্নেল জামিল, তার ওয়াইফ প্রেগন্যান্ট ছিল। এই গ্রাউন্ডে অ্যাপিলেট ডিভিশনে ওই রায়ের বিরুদ্ধে ডক্টর কামাল হোসেন মুভ করেছিলেন। তখন বলা হয়েছিল এটা আর্মির আভ্যন্তরীণ বিচারের বিষয়, মার্শাল ল ট্রাইব্যুনাল, আমরা এটা নাক গলাতে পারবো না। কিন্তু এই অপরাধ তো হয়েছে সিভিলিয়ানদের সাথে, অতএব সিভিলিয়ান কোর্টে কেন হবে না? না, সিভিলিয়ানদের সাথে হয়েছে এটা ইস্যু না, ইস্যু হচ্ছে গুমের অপরাধটা। আর্মি অ্যাক্টে গুম শব্দটা খুব একটা নাই, আর্মি অ্যাক্টে গুম শব্দের বিচারটা নাই, এই কারণেই একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। কিন্তু যখন কোর্ট মার্শালে আপনি কোনো বিষয়, আছে মানবতা বিরোধী অপরাধ নাই, কিন্তু মানবতা বিরোধী অপরাধগুলো অনেকগুলো তো হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডগুলো তো মার্ডার হিসেবে আসতে পারে। এখন আইসিটি ট্রাইব্যুনালও কনস্টিটিউশনে গ্যারান্টিড একটা প্রতিষ্ঠান, যার বিরুদ্ধে মানবাধিকারের বিধানগুলো কার্যকর হবে না। অর্থাৎ মানবাধিকার বিধান ভায়োলেশন করে যদি ল করা হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, অন্য সব আইন মানবতা বিরোধী হলে, হিউম্যান রাইটস বিরোধী হলে সেটা আনকনস্টিটিউশনাল হবে, আইসিটির আইনগুলো হবে না। এই প্রোটেকশন গ্যারান্টিটা আমাদের সংবিধানে দেয়া আছে। তবে আইসিটির রায়ের বিরুদ্ধে, আদেশের বিরুদ্ধে রিট হতে পারে, এটা কিন্তু বাধা নেই। কিন্তু মার্শাল ল কোর্টের আদেশের বিরুদ্ধে রিট হবে না। অর্থাৎ আর্মি অ্যাক্ট এবং আর্মিদেরকে কনস্টিটিউশন সেপারেট করে দিয়েছে, সেখানে এটা একটা গ্রে এরিয়া। এই গ্রে এরিয়ায় ভিকটিম পক্ষ যৌক্তিকভাবেই বলতে পারে যে আমরা আইসিটি ট্রাইব্যুনালেই এনাদের বিচার চাই।
আবার সেনা সদস্যরা বলতে পারে আমি সেনা সদস্য, আমি চেইন অফ কমান্ডে কাজ করেছি। আমার ফিলোসফি, আমার দর্শন, ট্রাইব্যুনাল যেটা বুঝবে, সিভিলিয়ান কোর্ট সেটা বুঝবে না। এটা দ্বন্দ্বময়, গ্রে এরিয়া, দুই পক্ষেই যুক্তি দেওয়া যায়। স্বতঃসিদ্ধ বিধান হচ্ছে গ্রে এরিয়ার ক্ষেত্রে যুক্তিটা অ্যাকিউজডের পক্ষে যাবে। এবং সামনে যদি ফেব্রুয়ারিতে ভোট হয়, ঠিক এই মোমেন্টে এই বিচারটা পলিটিক্যালি কতটা কারেক্ট, জি, এই প্রসঙ্গে একটু জনাব মাসুদ কামালের কাছ থেকে শুনতে চাই, এই মুহূর্তে বিচারটা পলিটিক্যালি কারেক্ট কিনা, এই পলিটিক্যালি এর ইম্প্যাক্ট আছে কিনা, বা নির্বাচনের উপরে এর কোনো প্রভাব পড়বে কিনা। যদিও এখন সেনাবাহিনী বা সেনাপ্রধানকে এটার জন্য সাধুবাদ জানানো হচ্ছে যে তারা বিচার প্রক্রিয়ায় সহায়তা করছেন, সামনে আসলে এর কোনো প্রভাব আছে মনে হয়, এবং এই প্রক্রিয়াটা সম্পর্কে আপনার যদি একটু মূল্যায়ন থাকে বলবেন। দেখেন, একটা জিনিস হলো কি, পলিটিক্যালি প্রভাব পড়বে কেন সেটা আমি বলি। সেনাবাহিনীর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগগুলো তো আসলে পলিটিক্যালি ছিল। এই অপরাধগুলো তো পলিটিক্যাল অপরাধ। পলিটিক্যাল গভর্নমেন্ট সেনাবাহিনীকে এখানে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এখন পলিটিক্যাল গভর্নমেন্টের আপনি বাস্তবতাটা কিন্তু খেয়াল করতে হবে ভাই। পলিটিক্যাল একটা গভর্নমেন্ট, যারা তার হাতে সমস্ত ক্ষমতা, প্রধানমন্ত্রীর হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ের মধ্যে সেনাবাহিনী কাজ করে। এখন সেই তারা যা যা করতেছে, একটা মানে যে অফিসার ডিজিএফ এর চিফরা যে কটা আছে সবাইকে আনছেন, আপনি আনেন, সমস্যা নেই, তারা ওই সময় ছিল, তারা দায়িত্ব নিল না। তো যে লোকটা টর্চার করছে, একটা হাবিলদার হয়তো টর্চার করছে, তার নাম কিন্তু নাই। এই 15 জনের নাম আছে, এই 15 জনে কি তাকে টর্চার করছে? এই 15 জনে কি তাকে গুম করছে? আলোচনাগুলো কিন্তু এভাবে হবে। এই যে আমার এখানে যে কারণে আপত্তি, যেটা আমার আপত্তিটা হলো গিয়ে যে এই যে আপনার যারা তদন্ত করেছে, যারা তদন্ত করে তদন্ত রিপোর্ট এখানে দিয়েছে, প্রসিকিউশন যারা, তাদের যোগ্যতা এবং তাদের নিরপেক্ষতা এবং তাদের কার্যক্রম কি রাজনীতি দ্বারা প্রভাবিত ছিল কিনা, এই প্রশ্নগুলি কিন্তু জরুরি। কারণ আপনি এমন একটা তদন্ত করেছেন যে তদন্তের পর জাস্ট খালি অভিযোগটা সাবমিট করার সঙ্গে সঙ্গে সে তার চাকরি হারাবে, সে তার অন্য অন্য অনেক নাগরিক অধিকার হারাবে, কেবলমাত্র অভিযোগটা সাবমিট করলো। এখন অভিযোগ সাবমিট করা কিন্তু সাজা না। অনেক অভিযোগ, অনেকের বিরুদ্ধে হত্যা অভিযোগ থাকতে পারে, আপনি নিজেও আইনের ছাত্র, আপনি জানেন। তাহলে সেখানে তো অভিযোগ করা মাত্রই যদি তাকে আপনি সমস্ত নাগরিক সুবিধা থেকে তাকে আপনি বাতিল করে দেন, তাহলে তো যে প্রসিকিউশন সে ইচ্ছে করলে আর তার ব্যক্তিগত সত্যতা থাকার কারণে আরো 10 জন লোকের নাম এখানে ঢুকাই দিতে পারে। কারণ যে ঢুকাবে সে কি মানুষ না? সে তো এই মাটিরই মানুষ রে ভাই। এই মাটি বড় উর্বর, এই মাটির থেকে যা গজায় সব উর্বর জিনিসপত্র এখান থেকে বেরিয়ে আসে। এই মাটির থেকে শেখ হাসিনাও গজাই ছিল, তো সবই তো ছিল। কাজেই উনি তো ফেরেশতা না রে ভাই। তো উনি কার বিরুদ্ধে এই আইনটা, যে কথাটা গিয়ে পাটোয়ারি সহ বললেন যে এই আইনটা হতে পারে, এই আইনটা হওয়া উচিত না, এই অ্যামেন্ডমেন্ট তারা এনেছে এই সরকার, সেটাও তো এই সরকার এনেছে। এই সরকার তো ইটসেলফ একটা পার্টি, বোঝাই যাচ্ছে। এখন সে একটা লক্ষ্য নিয়ে মাঠে নামছে। সে তো সারা দেশের সাধারণ মানুষকে গণতন্ত্র দেওয়ার জন্য নামে নাই রে ভাই। সে একটা লক্ষ্য নিয়ে মাঠে নামছে যে আমি এদেরকে থেকে মাইনাস করবো। মানে দেশ সবচেয়ে বড় কথা জানে, প্রায় আমি একটা কথা বলি ভাই, পৃথিবীর কোন দেশ, সে দেশে শান্তি আসবে না, উন্নতি হবে না, গণতন্ত্র আসবে না যতক্ষণ পর্যন্ত দেশটাকে আপনি বিভক্ত করে রাখবেন। এই কাজটা আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগ 15টা বছর ধরে এই জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে, স্বাধীনতা চেতনা বিরোধী এই সমস্ত বলে। এই গভর্নমেন্ট এসে সেই একই কাজ আরো দ্রুত বেগে, আরো প্রবল বেগে করতেছে। চেতনা মেতনা এখনো চেতনা আছে, কিন্তু যে কোটার কথা বলে আন্দোলন করছে এখনো সেই কোটা তারা নতুন ভাবে প্রয়োগ করতেছে। তো একই তো, যে লাউ সেই কদু, একই জিনিস হচ্ছে। একটা প্রশ্ন একটু করি, এই প্রশ্নটা আমি শামীম পাটোয়ারির কাছে ছোট্ট করে, আমি শেষ পর্যায়ে একদম ছোট করে দুজনের কাছ থেকে শুনবো যে ডিফেন্স লয়ার যিনি আছেন এম সারওয়ার হোসেন, তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা, তিনিও আগেও আইসিটিতেই ছিলেন, ডিফেন্স লয়ার হিসেবেই ছিলেন, যখন তাজুল ইসলামরাও ডিফেন্স লয়ার হিসেবে ছিলেন, তাদের সাথেই ছিলেন, এবং তিনিও গুম হয়েছিলেন যতটুকু আমি জানি। তিনি এখন বলছেন, মানে আদালতে যখন মুভ করছেন তখন বলছেন যে তারা নিরপরাধ, আসামিরা নিরপরাধ, যিনি নিজেও গুমের শিকার ছিলেন। এটি একটা কোনো বিশেষ বার্তা বহন করে কি? মাসুদ কামাল কি মনে করেন? না, বার্তা কি, উনি তো ওনাদের আইনজীবী, এবং আইনজীবী হিসেবে উনি এটা বলতেই পারেন।
এবং একভাবে বললে পরে আপনি দেখেন, আমি একটা সিম্পল কথা বলি, ধরেন একজন লেফটেন্যান্ট কর্নেল, তার একজন বস আছে, একজন ফুল কর্নেল আছে অথবা একজন ব্রিগেডিয়ার আছে, যদি অর্ডার করে সে কি করবে? যদি অর্ডার করে সে কি করবে ভাই? সে বলবে আমি করবো না, আপনার ওদের সাথে মানবো না, ওর চাকরি ওখানে শেষ, ওর জীবন যৌবন ওখানে শেষ, খতম। সে কি করবে? তাহলে আপনি এইভাবে যদি খুঁজতে যান, অর্ডার যদি আপনি মাথায় যাবেন, পুলিশের একই কথা, কে অর্ডার করছে, কোথেকে অর্ডারটা আসছে, খুঁজতে খুঁজতে যাবেন, আইজিপি যদি থাকবেন কোনো সমস্যা নাই, আইজিপি তো রাস্তা কি। কিন্তু ইল্লিগাল অর্ডার কি মানতে তারা বাধ্য? ওটা খাতায় কলমে বাধ্য নয়, বাস্তবে না মেনে দেখান তো কে চাকরি করতে পারছে, দেখান। বাস্তবে ঊর্ধ্বতনের অর্ডার অমান্য করে আর্মিতে কে চাকরি করতে পারছে? একটা এক্সাম্পল দেখান না, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেখান না, পারবেন আপনি? পারবেন না দেখাতে। কিন্তু এমন ভয়াবহ অপরাধের দায় সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া সম্ভব? সম্ভব না। আপনি পুরো লট ধরেন, তাহলে পুরোটা ধরেন, সমস্যা তো নাই। আপনি কতটুকু কি করছেন, আপনি সম্পূর্ণ এটাকে আরো ডিপলি আপনি কি করেন, এটাকে তদন্ত করেন। কিন্তু এরকম একটা অবস্থা রেখে আপনি যদি চট করে তাকে বলেন যেহেতু তোমার বিরুদ্ধে অভিযোগ আসছে অতএব তুমি হাত করা পেরে তুমি যাও, তোমার চাকরি বাকরি কিছু নাই, এটা হলো ভাই? এখানে অনেক কিছু আছে, এত সহজ নয়। যত দ্রুত করা হচ্ছে না, আমি বলি আপনাকে, যুদ্ধ অপরাধে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে আগের গভর্নমেন্ট আমলে, সেখানেও কিন্তু অনেক কিছু দেখা হয় নাই, অনেক বিতর্ক হয়েছে এবং আন্তর্জাতিক মানের হয়েছিল কিনা সন্দেহ। কিন্তু যারা তখন প্রসিকিউশনে ছিল তারা কিন্তু দাবি করেছিল এটা আন্তর্জাতিক মানের হচ্ছে। ঠিক সেই একই শব্দগুলো আমাদের তাজুল ইসলাম সাহেব এখন করতেছে, আন্তর্জাতিক পর্যায়ে মামলা হচ্ছে। তো সবাই সব উকিল সাহেব তো নিজের আসামিকে বলে আন্তর্জাতিক পর্যায়ে সে নির্দোষ, সে আন্তর্জাতিক পর্যায়ে নির্দোষ হয়ে যায় সব উকিলের কাছে। তো হয়তো রে ভাই, তো হইলে আপনি কি করবেন? কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝবেন কেমন করে? কারণ দুইটা তো দুই মেরুতে আছে, এখানে তো কোনো মানে মাঝখানে যিনি থাকবেন তিনিও তো যার জায়গা মতো থাকতে পারছেন। আচ্ছা, আগে যারা বিচারক ছিল, যারা এদেরকে ফাঁসি দিল, অমুক করলো তমুক করলো, তারা বিচারক ছিল না? ছিল তো বিচারক। তো ওই বিচারকদের বিচার হয় না কেন? এতগুলি লোককে ফাঁসি দিল, হয় না কেন? হয় না। যে হাইকোর্টের যে উকিল, এই যে জাজ, হাইকোর্টের যে বিচারপতি ডক্টর ইউনূসের বিরুদ্ধে রায় দিল যে 666 কোটি টাকা ওটাকে দিতে হবে, সেই জাজ সরকার পরিবর্তন হওয়ার পর সেই রায় লিখতে পারে না কেন? বলেন, কেউ লিখতে পারলো না? যে লিখতে পারলো না তাহলে সে আগের বার অন্যায় করছে অথবা পরে এখন অন্যায় করতেছে। এই দুই অন্যায়ের যদি একটাও সত্য হয় তার তো চাকরি থাকা উচিত না, তার চাকরি গেল না কেন? বলেন ভাই, আপনি আমার বুঝান। এইগুলি করবেন উত্তর মনে হয় না, আর ভাববেন যে দেশের সাধারণ মানুষ বিচার বিভাগের উপর আস্থা রাখবে? হয় না এটা ভাই, এটা হয় না। মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। মানুষ যে সমস্ত প্রশ্ন নিয়ে ঘুরে, মানুষের উচ্চারণ করার জায়গা নাই, বলার জায়গা নাই। কাকে বলবে? বলবে একদিন সময় সুযোগ আসবে আবার বলবে। যেমন হাসিনার সময় ক্ষোভ দিয়ে ঘুরে বেড়াইতো, একদিন চান্স পাইছে দেখাই দিছে, আরেকদিন চান্সের অপেক্ষা আমরা বসে আছি। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, ওই প্রশ্নটা করছিলাম যে এটা কোনো বিশেষ বার্তা বহন করে কিনা যে ডিফেন্স লয়ার, তিনি নিজেও গুমের শিকার, তিনিও আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিফেন্সে ছিলেন এবং তিনিও সাবেক সেনা কর্মকর্তা। এখন তিনি বলছেন যে যাদেরকে দায়ী করা হয়েছে তারা নির্দোষ হিসেবে তিনি আদালতে মুভ করছেন, এটা কি কোনো বিশেষ বার্তা আছে? না, উনি যদি স্পেসিফিক্যালি এই অভিযুক্ত কারোর বিরুদ্ধে অভিযোগ তুলে থাকেন তাহলে উনি মামলা করতে পারবেন না কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তিনি স্পেসিফিক এদের বিরুদ্ধে কোনো বাই নেম কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। না, আপনি একটা প্রশ্ন তুলেছেন যে আর্মি একটি মানবতা বিরোধী অপরাধের বিচার করা যাবে কি না, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। আর্মি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে ফেলতে পারতেন এই সময়, প্রয়োজনে আর্মি অ্যাক্ট অ্যামেন্ড করে কোর্ট মার্শাল এটার বিচার হবে, এটা করতে পারতেন। দুই হচ্ছে সিস্টেমেটিক কিলিং হতে হবে অন সিভিল, সিস্টেমেটিক। এটা সিস্টেমেটিক হয়েছিল কিনা আমি এভিডেন্স দেখিনি, আমি বলতে পারবো না। আর হচ্ছে চেইন অফ কমান্ড, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সৈনিক পর্যন্ত ইনভলভ। আপনি সিঙ্গেল আউট করলেন কিভাবে? তারা ঠেকাতে পারেনি, বাধা দিতে পারেনি, এটা কিন্তু অপরাধ হবে কিনা আমি জানি না। দুই হচ্ছে আপনি বলেছেন ইললিগাল অর্ডার মানতে বাধ্য কিনা। বন্দুকের নলের ডগায় চাকরি করছেন, ইললিগাল, এই বিচার করার ক্ষমতা নাই। আপনাকে অর্ডার দেওয়া হবে, আপনি ফলো করবেন। The soldiers, they follow orders. তাদের চিন্তা করার ক্ষমতা দেওয়া হয়নি, কারণ তাদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে। তাদের চিন্তা করে আমি গুলি করবো কি করবো না, বাই দিন বাংলাদেশ দখল হয়ে যেতে পারে। তা যদি চিন্তা করে আমি এই ইল্লিগাল গুলি করবো না,
তাকে কোয়ার্টার মার্চারে যেতে হবে, কোয়ার্টার গার্ডে যেতে হবে। কিন্তু নিজের দেশের এই সিভিলিয়ানকে এভাবে নিয়ে টর্চার করবে, এটি কিভাবে অর্ডার হইতে মানে? অবশ্যই খুবই খুবই অন্যায়, ন্যাক্কারজনক। কিন্তু আপনি কাকে ধরবেন না কাকে ছাড়বেন, কে দায়ী কে দায়ী না? বিডিএফ এর চিফ দায়ী, তাহলে তো ওনারা তো প্রাইম মিনিস্টারকে রিপোর্ট করতেন, প্রাইম মিনিস্টার ডাইরেক্ট অর্ডার ফলো করতেন। তাকেও তো দায়ী করা সেই হয়েছে। অর্ডারটা তাকে দায়ী করা হয়েছে, কিন্তু তিনি অর্ডার দিয়েছেন, এরা অর্ডার ফলো করেছে। তো চাকরিজীবী লোককে আসলে কতটুকু দায়ী করা যাবে? খুব গ্রুসম অপরাধ, এই কথাগুলো ভিকটিমরা কখনো শুনতে পছন্দ করবে না, কিন্তু আসলেই চাকরিজীবী লোককে আমরা কতটুকু দায়ী করতে পারবো, এটার একটা বিষয় রয়ে গেছে। আরেকটা কথা আপনাকে বলি, অপারেশন ক্লিন হার্টের কথা মনে আছে না আমাদের? অপরাধী ধরে ধরে মারা হয়েছিল, নিরীহ লোক মারা গিয়েছিল, প্রচুর বামপন্থী থিওরিস্টকে মারা হয়েছিল 2004-05 সালে, একইভাবে র্যাব দিয়ে সিস্টেমেটিক্যালি সিভিলাইজেশনের উপরে। ওটাও তো মানবতা বিরোধী অপরাধ, একসময় ওটাও আসবে। বা সংখ্যা দিয়ে ধরেন কোনো বিচার গোপালগঞ্জ যেভাবে আমার সেদিন একজন সেনা কর্মকর্তা, একজন ব্রিগেডিয়ার জেনারেলের সাথে কথা হচ্ছিল আমার আরেকটি অনুষ্ঠানে, তিনি বলছিলেন যে হত্যা, গুম এগুলো আসলে এগুলোর বিচার সিভিলিয়ানেই হবে, হতে পারে আর কি। তো গোপালগঞ্জেও যেভাবে সেনাবাহিনীর গুলিতে মানুষ মরলো এবং একটা খুব আলোচিত ছবি, বুটের নিচে মানুষের, সাধারণ মানুষের মানে মাথা, এরকম একটা ছবি আসলো, এটাও কি আসলে এই আদালতে বিচার্য বিষয় হয়ে উঠতে পারে কিনা? দেখুন, রাষ্ট্র খুব জটিল কম্পোজিশন, অনেক কিছুই সামনে হবে। যেহেতু আপনি দরজাটা খুলে দিলেন, প্যান্ডোরাটা খুলে দিলেন, ভিকটিমদের দাবি ছিল, যৌক্তিক দাবি ছিল, সেখানে খুললেছেন, কিন্তু প্যান্ডোরাটা খুললে আসলে খুব ভয়ঙ্কর। দেখুন, আমি মানে দায়িত্ব নিয়ে বলছি না, বিএনপি কিন্তু ঠিক আহ, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ব্যাপারটায় খুব নাক গলায়নি, কারণ সেনাবাহিনীর ভিতরে একটা ঘটনা, এটাকে বের করে নিয়ে আসা খুব টাফ, খুবই কঠিন। এবং বঙ্গবন্ধু কিন্তু বলেছিল আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম টোটালি। 90 সালে যখন এরশাদ স্যার পদত্যাগ করলেন, তখন বাংলাদেশের স্পিকার, প্রধান বিচারপতি সবাই বহাল তবিয়তে ছিল, সেনাপ্রধান বহাল তবিয়তে ছিল, সেনাবাহিনী বহাল তবিয়তে ছিল। হ্যাঁ, তখন এত গ্রুসম অপরাধ হয়নি, এত ব্রুটালিটি ছিল না, কিন্তু রাষ্ট্র কাঠামোটা কেউ হাত দেয়নি। 2006-ও তাই হয়েছে। এই প্রথমে আমরা দেখলাম রাষ্ট্র কাঠামোটাকে হাত দেওয়া হচ্ছে। এটা পিছনে যুক্তি আছে, কিন্তু এটা কাউন্টার যুক্তিও অনেক আছে। আজকে যদি আপনার আরাকান আর্মি বাংলাদেশকে অ্যাটাক করে, আপনি সেনাবাহিনী ছাড়া কিভাবে দেশ রক্ষা করবেন? আজকে যদি ইভেন ভারতের সাথে রক্ষা করতে হয়, সেনাবাহিনী রক্ষা করতে পারবে? দেশে ক্যাটাস্ট্রফি হলে কে রক্ষা করবে? সেনাবাহিনী। সেই জায়গাটায় হাত দিতে গেলে অনেক চিন্তা ভাবনা করে হাত দেওয়া উচিত ছিল, ইন এ ডিগনিফাইড ওয়ে। যারা ব্যক্তিগত অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত, কিন্তু অপরাধটা ব্যক্তিগত হতে হবে। এই সেনা কর্মকর্তাদের সাথে যারা ভিকটিম হয়েছে, তাদের কোনো পলিটিক্যাল এনিমিটি ছিল? তাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল বা কোনো ওয়ার সিচুয়েশন ছিল যে এক পক্ষ আরেক পক্ষ যুদ্ধ করছে? একটা ব্যাডলি ইলেক্টেড গভর্নমেন্ট ছিল, ইলেক্টেড গভর্নমেন্ট একটা প্রোপাগান্ডা প্রোগ্রাম দিয়েছে, অ্যানিহিলেশন অফ অপোজিশন, তারা অনেকে এক্সিকিউশন করেছে, শুধু এরাও না, অনেকেই করেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ভবিষ্যতে তো অর্ডার ফলো করতে অসুবিধা হবে সেনাবাহিনীর। অনেকেই বলবে আমরা এটা ফলো করবো না, মানে গ্রে এরিয়া যত থাকুক নিশ্চয়ই এরকম ভয়ঙ্কর অপরাধের বিচার হতে হবে। আর এটাও একটা প্রশ্ন যে সব কি মানে যাদেরকে দেখা যাচ্ছে তাদের কিছু কিছু নিশ্চয়ই ব্যক্তিগত ইন্টারেস্টও ছিল, ব্যবসায়ীদের তুলে আনা, সবাই তো আর পলিটিক্যাল অপোনেন্ট ছিলেন না যাদেরকে গুম করা হয়েছে, তারা আসলে রিপোর্ট করছেন, তাদের নিশ্চয়ই ব্যক্তিগত অপরাধ, হয়তো সেটি আদালতের সামনের দিনে প্রমাণিত হবে বা হবে না, কিন্তু নিশ্চয়ই অপরাধীদের বিচার হতে হবে। অনেক ধন্যবাদ শামীম পাটোয়ারি, অনেক ধন্যবাদ মাসুদ কামাল, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি রাজনীতির এপিটপির থেকে।